হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। দর্শক, প্রতি পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন নাদিয়া আহমেদ। আজকে আমরা নাদিয়া আপার সকল জানা অজানা তথ্যগুলো জানবো, এবং উনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো, এবং পুরো অনুষ্ঠান জুড়ে নাদিয়া আপা আমাদের সাথে থাকবেন। তো দর্শক, আমরা চলে যাই আপুর কাছে। কেমন আছেন আপু? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আর মাশাআল্লাহ আপনাকে খুবই মিষ্টি লাগছে। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে এবং আপনাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু, কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু আসলে আমার সকালটা শুরুই হয় বিভিন্ন ফুল নিয়ে। ফুল নিয়ে? আচ্ছা, বাহ। বিভিন্ন ফুল নিয়ে আমার কার্যক্রম শুরু হয়, কারণ আমার প্রতিষ্ঠানটা একটি ডে কেয়ার এবং প্রি স্কুল। আমাদের সেখানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো এই জন্যই আমি বলেছি প্রতিদিন আমার শুরু হয় অনেকগুলো ফুল নিয়ে। হ্যাঁ, অবশ্যই বাচ্চারা তো ফুলের মতোই নিষ্পাপ, পবিত্র। দারুণ বলেছেন আপনি। আচ্ছা, ডে কেয়ার নিয়ে আপনার শুরুটা কবে থেকে? ডে কেয়ার নিয়ে আপু শুরুটা 2023 সালের দিকে, 23 সালের ফার্স্টের দিকে, আর 24-এ আমি এটা স্টার্ট করে দিই, আর 25-এ আমি আপনার সাথে বসে আছি। বাহ, দারুণ। ডে কেয়ার সেক্টরটা নিয়ে আসলে উদ্যোক্তাদের সম্ভাবনাময় জায়গা কেমন? ডে কেয়ার করার আগে আপনি কি করতেন? ডে কেয়ার করার আগে আমি শিক্ষকতা করতাম, ড্রয়িং এবং ক্রাফটিং নিয়ে আমি খুব কাজ করতাম। আমার বেবিজ গট ট্যালেন্ট ওয়ার্ল্ড একটি ড্রয়িং কোচিং সেন্টারও কিন্তু ছিল। আচ্ছা, পাশাপাশি আমি ডে কেয়ার সেন্টার নিয়ে কাজ শুরু করার অনুপ্রেরণা পাই বিভিন্ন ডে কেয়ার একাডেমিতে। আমি ড্রয়িং এবং ক্রাফটিং যখন শেখাতে যাই তখন আমার মনে হয় হ্যাঁ, আমাদের আসলে ডে কেয়ার সেন্টারটা অনেক বেশি থাকা উচিত, এবং আসলে কর্মজীবী অভিভাবকদের জন্য এটা খুবই প্রয়োজন। অবশ্যই কর্মজীবী নারীরা যারা আছেন, বাচ্চাদের আসলে কোথায় রাখবে, এই জন্য কিন্তু অনেকে চাকরি ছেড়ে দেয়। চাকরি না আপু, পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। আমার জীবনের ছোট্ট একটু গল্প আমি বলি। আমি কিন্তু আমার এসএসসি 2005 সালে কমপ্লিট করার পরে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে আমি পরীক্ষা দিতে যেতে পারিনি, শুধুমাত্র আমার সন্তানের কারণে। আমার সন্তান খুবই কান্নাকাটি করত, কারো কাছেই সে থাকতে চাইতো না। তো আমার কিন্তু সে সময় পরীক্ষা দেওয়া হয়নি, এবং আমি কিন্তু 9 বছর পরে আমার স্টাডি আরম্ভ করেছি। দীর্ঘ 9 বছর পরে যে আমি আমার স্টাডি আবার আরম্ভ করেছি, বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ কমপ্লিট করেছি, সম্পূর্ণভাবে কমপ্লিট করে ডে কেয়ার সেন্টারও ট্রেনিং করে তারপরে আমি ডে কেয়ার সেন্টারটি আরম্ভ করেছি। চমৎকার, চমৎকার। আসলে অভিভাবকরা ডে কেয়ার সম্পর্কে কতটুকু সন্তুষ্ট? অভিভাবকরা এখন মোটামুটি ভালো একটি পর্যায়ে চলে এসেছে। ডে কেয়ার সম্পর্কে তাদের একটি ভ্রান্ত ধারণা ছিল, আর এখন আসলে সরকারও বিভিন্ন ডে কেয়ার দিবা যত্ন কেন্দ্র গড়ে তুলছে বাচ্চাদের জন্য। তারপরও কিছু ঘটনা ঘটার কারণে দেখা যাচ্ছে তাদের ভয়ভীতি এখনো রয়েছে, এখনো সংখ্যা মুক্ত নয় তারা। তারপর আমরা চাই ডে কেয়ার সম্পর্কে তাদের একটা ভালো ধারণা জন্মগ্রহণ করুক। আচ্ছা, এটার জন্য আপনারা আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটার জন্য আমি যেটা পদক্ষেপ গ্রহণ করছি সেটা হচ্ছে, ফার্স্ট আমি আমার বাচ্চাকে যদি দেখতে পারি আসলে সে ভালো আছে কিনা, তাহলে আমার মনের মধ্যে একটু শান্তি থাকে। হ্যাঁ, সেই হিসাবে আমরা আমাদের সিসিটিভি অ্যাক্সেসটা আমি আমার অভিভাবকদের দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা সরাসরি তাদের সন্তানকে দেখতে পারে। আবার দুপুরে অথবা বিকালে যদি একটু কথা বলতে চায়, হোয়াটসঅ্যাপে একটু কথা বলতে পারছে। এই সুযোগগুলো দেওয়া হচ্ছে, একটা বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, একটা বিশ্বাসের জায়গা, যাতে তাদের ভয় এবং আশঙ্কা মুক্ত হয়ে যায়। আচ্ছা, ডে কেয়ারে কি কি সুযোগ সুবিধা রয়েছে? ডে কেয়ারে ডে কেয়ারে ছোট সোনামণিরা যখন আসে তাদের আমি বলবো আমাদের এখানে ওয়েলকাম করার জন্য আমরা যেটা করি যে তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে, গুড মর্নিং কথা বলে বলে তাদেরকে বলতে হবে আসো বেবিরা, আসো আসো, তাদের যাতে ভালো লাগার জায়গাটা সেখানে গড়ে ওঠে। আর এখন ডে কেয়ার সেন্টার মানে এই নয় যে শুধু খাওয়া দাওয়া, গোসল করানো, ঘুম পাড়ানো, এগুলোর মধ্যে এখন সীমাবদ্ধ নয়। এখন কিন্তু সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস যোগ হয়েছে। সবচেয়ে বড় কথা,
এই সময় দেখা যাচ্ছে 10টা বাচ্চার মধ্যে 8টা বাচ্চা বিলম্বিত কথা বলে, কথা বলতে চায় না। কথা বলাটা শেখে নাই, কারণ মা তো চাকরি করে, বাবা মা দুজনেই বেরিয়ে যায়, বাবা মা চাকরি করে, অনেক সময় কাজের মানুষের মেড সার্ভেন্টের কাছে তারা রয়েছে, দেখা যাচ্ছে তারা সব সময় মোবাইলে আসক্ত। দেখা যাচ্ছে 3 বছর 3.5 বছরও হয়ে যাচ্ছে, কিন্তু কথা বলছে না, কথা বলতে চাচ্ছে না। এরকম অনেক বাচ্চা আসে আপনার কাছে? এই সময় 10 থেকে মানে আমি বলবো যে আপনার 100 জনের মধ্যে মনে হয় 40 থেকে 50 জন এমন বেড়ে উঠছে। তো সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন? সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে বাচ্চাদের অতি দ্রুত কিছু শিশু সুলভ পরিবেশে বাচ্চাদের রাখার সুব্যবস্থা করতে হবে, কারণ আমরা চাই সঙ্গী। আমরা বড় মানুষরাও কিন্তু সঙ্গী ছাড়া থাকতে পারি না। ঠিক তেমনি আমি মনে করি বাচ্চাদেরও তাদের বন্ধু দরকার আছে। আমাদের মেন্টালিটি আর বাচ্চাদের মেন্টালিটি কিন্তু এক না। বাচ্চারা কিন্তু সবসময় আমাদের সাথে খেলবে না, কিন্তু সে তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলবে। আমি সেখানে যেটা ব্যবস্থা করেছি 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য প্রি স্কুলের ব্যবস্থাটা করেছি, ডে কেয়ার অ্যাক্টিভিটিস এগুলো রেখেছি, যাতে বাচ্চারা আসলে কথা বলতে পারে, তারা যাতে শেয়ার কেয়ারিং করতে পারে, পাশাপাশি তারা যাতে ব্যাড ম্যানার, গুড ম্যানার এগুলো যাতে অতি দ্রুত শিখে ফেলে, এবং খেলতে খেলতে নতুন নতুন বর্ণ সবকিছু যাতে তারা শিখতে পারে। মানে খেলার মাধ্যমে আর কি আপনি শেখাচ্ছেন সবাইকে সবকিছুই খেলার, চাপ না পড়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কাপড় গুছানো খেলার মাধ্যমে শেখাচ্ছি, জুতাটা পরানো খেলার মাধ্যমে শেখানো হচ্ছে। কতজন কর্মী আছে আপনার এখানে? আমাদের এখানে আপাতত 4 জন আছে। আচ্ছা, আর হচ্ছে টিচার কে আছেন? টিচার আমিও আছি, আমার একজন চাইল্ড এডুকেটর আছে, আরেকজন টিচার আছে। আমরা এখানে ফুল ডে হাফ ডে আমাদের এখানে ডিউটি আছে। বাহ, চমৎকার, খুবই ভালো ব্যবস্থাপনা, এবং আপনার যে উদ্যোগটা এটা আসলে সেলুট দেওয়ার মতো। আমাদের দেশে যদি এরকম ডে কেয়ার আপু যেভাবে করেছেন, মানে এই যে সিসি ক্যামেরা রেখেছেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলানোর ব্যবস্থাও রেখেছেন, তো এই সুযোগগুলো যদি প্রতিটা ডে কেয়ারে সবাই করে, তখন কিন্তু আমরা আমাদের যারা কর্মজীবী নারীরা আছেন তারা কিন্তু একটু নিশ্চিন্তে তার কর্মর জায়গাটা সচ্ছলভাবে সুন্দরভাবে করতে পারে। এবং ডে কেয়ারের কারণে কিন্তু আরো দেখা যাবে যে নারীরা এবং পরিবারের সবাই কিন্তু মানে কর্মস্থলে গিয়েও স্বস্তিতে আছে এবং সুন্দর করে কাজও করতে পারছে। আরো অনেক কর্মজীবী নারী বের হবে, অনেকেই কিন্তু অনেক শিক্ষিত হয়, কিন্তু এই যে বাচ্চা লালন পালন করার জন্য এবং সংসারে সমস্ত কাজের চিন্তায় অনেক সময় কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রটা চালাতে পারে না। তো এই ধরনের যদি আপন মতো মন মানসিকতা নিয়ে কেউ ডে কেয়ার সেন্টার করে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। আচ্ছা আপা, এই যে ডে কেয়ার হচ্ছে মানুষ ডে কেয়ার সেন্টার করবে, আসলে এখানে কি ট্রেনিং এর প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ আপু, আমরা যদি মনে করি যে আমি তো মা, আমি তো আসলে সন্তান লালন পালন করেছি, আমার তো ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই না। এখানে ট্রেনিং 100% প্রয়োজন রয়েছে, কারণ বাচ্চাদের সাথে মানসিকভাবে আপনি কিভাবে মিশবেন। আমি যখন মা ছিলাম, আমি তখন বাচ্চার সাথে খেলাধুলা করিনি, বাচ্চাকে খাওয়া দাওয়া গোসল করানো এগুলোর মধ্যে আমি ব্যস্ত থেকেছি, এবং ঘরের কাজগুলোর সাথে, এবং সবকিছু আমাকে ম্যানেজ করতে হয়েছে। কিন্তু এখানে বাচ্চার মানসিক উন্নতির জন্য আমাদের অনেক কাজ করা লাগে, সেজন্য আমি বলবো। এবং কিছু কিছু খেলনা আছে যেগুলো কোন বয়সী বাচ্চাদের জন্য উপযোগী, আমরা কোন কোন ওয়ার্ডগুলো কোন কোন বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করব, বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করব যাতে তারা উগ্র না হয়, তারা যাতে কোমল থাকে, তারা যাতে সবার সাথে একটা ভালো ব্যবহার করে। এর জন্য আমি মনে করি ডে কেয়ারে হ্যাঁ আমাদের এখন ভালো ভালো ট্রেনিং হচ্ছে, অবশ্যই আমাদের ট্রেনিং নিতে হবে। শুধু ট্রেনিং নিলে হবে না, আপনাকে অবশ্যই যে কোনো ডে কেয়ার সেন্টারে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারপর আপনার এই কাজ শুরু করা উচিত। কারণ ট্রেনিং নেওয়া আর সরাসরি কাজ করা দুইটা কিন্তু দুই রকম। হ্যাঁ, বাইরে যদি আপনি যদি আসলে ডে কেয়ারে না থেকে শুধু ট্রেনিং নেন, তাহলে ডে কেয়ারে এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম। কেউ খুব তাড়াতাড়ি উগ্র হয়ে যাচ্ছে, কেউ একদম খেতে চায় না, কেউ কথা বলতে চায় না, কেউ কারোর সাথে মিশতে চায় না, কেউ খেলনা শেয়ার করতে চায় না, কেউ কারোর সাথে মিশতে চায় না। এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো বাচ্চাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন সেই সমস্ত জিনিসগুলো শেখার জন্য তো অবশ্যই আপনাকে ডে কেয়ার ট্রেনিং অবশ্যই নিতে হবে। এবং সত্যি কথা কি, শুধু ডে কেয়ার না, ছোটখাটো যে কোনো কাজ আমরা যদি আমাকে অনেকে বলে না যে এই কাজটি কোথা থেকে শিখেছেন, তো অনেকে বলে এটা আমি নিজে থেকে শিখেছি। আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আমরা নিজে থেকে তো অনেক কিছুই শিখি, তারপরে আমাদের কোনো না কোনো আমাদের উৎস আছে। দাদা নানির কাছ থেকে শিখতে পারি, ইউটিউব থেকে দেখতে শিখতে পারি, কোনো জায়গায় আমরা শিখতে পারি, সোশ্যাল মিডিয়া তো আছে।
সোশ্যাল মিডিয়া আছে, তো আমরা আসলে কোনো না কোনো জায়গা থেকে মাধ্যম শিখি। থেকে আমরা আসলে যে বলি শিখে যে আসা। এটা আমি নিজে শিখে ফেলেছি, এটা আসলে আমার ভুল ধারণা এবং নিজেকে জাহির করা আমার কাছে মনে হয়। আমার মনে হয় কি, আমাদেরকে যারা হেল্প করে বা আমাদেরকে যারা সহযোগিতা করে, আমরা তাদেরকে হাইড করি। হ্যাঁ, এটা কেন? হ্যাঁ, হাইড করি। আমার কাছে মনে হয় যে এটা মন মানসিকতা এই কেন মন মানসিকতা, তৈরি যেমন আমি কোনো টিচার থেকে শিখেছি, তো আমি যার কাছে শিখেছি আমি তাকে উপস্থাপন করতে চাই না, তাকে হাইড করি না, না এটা আমি নিজে থেকে করেছি। এটা আসলে না, আমার কাছে মনে হয় যে আপনি টিচারকে হাইড করলেন সে যাতে অনেক স্টুডেন্ট তার কাছে না যেতে পারে, কিন্তু তাকে কোনো না কোনো ভাবে কেউ না কেউ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো তার অবশ্যই। চেয়ে ভালো আপনি তার একজন ভালো স্টুডেন্ট, সে আপনাকে দিচ্ছে এবং কারো জিনিস কিন্তু কেউ নিতে পারে না, তাকেও আপনি প্রশংসিত করুন। সবসময় থ্যাঙ্কফুল থাকতে হয় না, life এ। অবশ্যই একটা কিন্তু টিচারের একটা আশীর্বাদের ব্যাপারও আছে অনেক। এবং আগে আমরা দেখতাম বাবা মাও কিন্তু আমাদের ওইভাবেই বড় করেছে যে না, বাবা মার পরে শিক্ষক। অনেক অনেক আর আমাদের মুসলিম ধর্মেও কিন্তু আছে যে শিক্ষককে সম্মান দিতে হবে, আমরা স্কুলের বইতেও পড়েছি। সো এই জায়গা থেকে আসলে একটু উদার হতে হবে আমাদেরকে। অনেকটা উদার হতে হবে। আচ্ছা, প্রি স্কুল বাচ্চাদের জন্য আসলে কতটা প্রয়োজন এবং কেন? আপু, প্রি স্কুলের ধারণা আমার নিজেরও ছিল না। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যখন প্রি স্কুল নিয়ে অনেক অভিভাবক যে ভ্রান্ত ধারণাটা করে, এত ছোট বয়সে বাচ্চারা প্রি স্কুলে যাবে কেন, তাহলে আমরা অভিভাবকরা কিন্তু ভালো একটা ধারণা নেই প্রি স্কুল সম্পর্কে। প্রি স্কুল হচ্ছে আমরা যেমন সারাদিন আমাদের বন্ধুদের সাথে খেলাধুলা করি, ঠিক তেমনি একটি জায়গা। হ্যাঁ, আচ্ছা, তাদের সাথে তারা খেলাধুলা করবে, মজা করবে, আনন্দ করবে, একটু কিছু শিখবে। আচ্ছা, অভিভাবকদের সাথে বাচ্চাদের বন্ডিং আসলে কেমন হওয়া উচিত? আর আপনারা কি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন? সরকারি পৃষ্ঠপোষকতা আপাতত আমরা পাচ্ছি না। আমি মনে করি আমরা আরো অনেক সরকারি পৃষ্ঠপোষকতা পাবো এবং সরকার যাতে এই জায়গায় আরো সহনশীল হয় আমাদের সাথে, সেই ক্ষেত্রেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমি মনে করি আমাদের অনেক কঠিন রুলস যাতে না হয়, যাতে সবাই উদ্যোক্তী হতে চায়, মানে প্রি স্কুল বা ডে কেয়ার, কারণ ডে কেয়ার কাজটা খুবই কঠিন, সন্তানকে বুকে আগলে রাখতে হয়। হ্যাঁ, এই কাজটা কিন্তু খুবই কঠিন, কারণ দেখা যাচ্ছে অনেক বাচ্চারা খাবার খেতে যেয়ে কিন্তু বমি করে দিচ্ছে, সেটাও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, সেই মেন্টালিটি কিন্তু আমাকে রাখতে হয়। অবশ্যই, এই যে ট্রেনিং এর কথাটা বললেন, ট্রেনিং থেকে কিন্তু এই মেন্টালিটি তৈরি হবে। ইয়েস, এবং সবার মাঝে কিন্তু সমাজ সেবাটা গড়ে ওঠে না, ভালোবাসাটা গড়ে ওঠে না। ঠিক আছে, তো আমি বলবো যে এই ধরনের মেন্টালিটি নিয়ে যেহেতু আমাদের কাজ করতে হয়, তো আমাদের সহনশীলতা যাতে থাকে, সেই ক্ষেত্রে সরকারের একটা খুব ভালো একটা ভূমিকা আমাদের সাথে রাখতে হবে, আমাদের প্রতি যাতে অতিরিক্ত কঠোর কোনো আচরণ না করা হয় এবং ভুল মানুষই করে। হ্যাঁ, যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি আমরা, এখানে অবশ্যই খুব সেনসিটিভ অনেক ইস্যু আছে, তো সেই ক্ষেত্রেও যাতে বাবা মারাও আমাদের প্রতি সহনশীলতা, ভালোবাসা, ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকে, আমরা সেটা চাই। বাহ, চমৎকার। অভিভাবকরা কিভাবে সন্তুষ্ট হবে আপনাদের ডে কেয়ার ব্যবস্থাপনা এবং বাচ্চাদের আসলে খাবারের কি কি ব্যবস্থা আছে? অভিভাবকদের সন্তুষ্ট আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে আমরা যদি সবকিছু শেখাতে পারি, আমার মনে হয় যখন বাচ্চারা একটু আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠবে, অভিভাবকরা সেই ক্ষেত্রে সন্তুষ্ট হবে। যেমন আমার এখানে ডে কেয়ারে 3 বছরের বাচ্চা যখন দিতে আসে, আপু আমার বাচ্চা কিন্তু নিজের হাতে খেতে চায় না, ও কিন্তু নিজে খায় না, আপনাদের কিন্তু খাইয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা নিজের হাতে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করি, আস্তে আস্তে একটু একটু করে ওর হাতে দেওয়ার চেষ্টা করি, এখন পুরো দমে সে করে ফেলে এবং অভিভাবকরা কিন্তু সন্তুষ্ট, তাদের জুতাটা নিজেরা পরতে পারে এবং অনেক কিছু তারা যখন বুঝে বাসায় নিয়ে যাওয়ার পর তার সন্তান যখন অনেক চেঞ্জ লক্ষ্য করে তাদের ভিতরে, তখন তাদের ভিতরে আসলে খুশির মাত্রাটা বেড়ে ওঠে। কারণ আমরা কিন্তু বাবা মারা কিন্তু একটা কমফোর্ট জোন চাই, এবং কমফোর্ট জোন কিন্তু মানুষ শিখতে পারে না। আপনি যদি কোনো ব্যবসা করতে চান, আপনার কিন্তু কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আমি যখন আমার বাসায় ছিলাম, আমি আমার বাসায় কিন্তু বিজনেসটা স্টার্ট করিনি, আমি জানি সেটা আমার কমফোর্ট জোন। হ্যাঁ, আমি মনে করবো যে আমার ভাই কেন আমাকে হেল্প করলো না, বোন কেন হেল্প করলো না, সবাই কেন করলো না, প্রশ্ন আরো বেড়ে যাবে। আমার মনে হয় কি, আপনি যদি কোনো কিছু শিখতে চান বা কোনো কিছু করতে চান, আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়েই শিখতে হবে। মানে আসলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখা উচিত। অবশ্যই
দুইটা এবং দুই সেটা দিকে কিন্তু রাখা উচিত। ব্যক্তি জীবনে আমাদের সাথে যে লাইফ পার্টনার থাকবে তাকেও কিন্তু অবশ্যই সুন্দর করে সেটা বোঝা উচিত না, যে রাত দিন কিছুই বলা যায় না। যারা উদ্যোক্তা তাদের রাত আর দিন বলতে কোনো সময় নেই। উদ্যোক্তা তো স্বাধীন, সে হ্যাঁ, সব স্বাধীন। সময় সব জায়গায় যাচ্ছে, মানে সর্বত্র বিচরণ, এবং যখন অর্ডার আসছে তাকে ওটা করতে হচ্ছে, এবং বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। আবার এই যে অনেকগুলো কিন্তু সেমিনার, অনেকগুলো কর্মশালা, সেগুলোতেও যেতে হয়। অবশ্যই যেতে হচ্ছে। এই ব্যবস্থাপনা কারা কারা করতে পারে, অথবা কি কি দক্ষতা, কি কি যোগ্যতা অর্জন করতে হয়? ডে কেয়ার ব্যবস্থাপনাটা আমি মনে করি মেয়েদেরকে এগিয়ে আসা উচিত, এবং অবশ্যই মায়েদের মতো ভূমিকা পালন করতে পারে এমন ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু এগিয়ে আসা উচিত। আসলে আমি বলবো না যে সবাই এটা এগিয়ে আসতে পারবে। সমস্যা কি কি আসলে? সমস্যা এখানে আসলে স্থানটা পাওয়া যায় না। কোনো জায়গায় যদি আমি ডে কেয়ার ব্যবস্থাপনাটা গড়ে তুলতে চাই, অনেক যারা জায়গার যে অনার থাকে তারা কিন্তু এটা বুঝতে পারে না। হ্যাঁ, এই স্থান পাওয়াটা খুবই কঠিন। আর ডে কেয়ারে যারা বাচ্চা রাখে তারা বাসার আশেপাশে চায়, আচ্ছা আচ্ছা। যাতে দিয়ে আবার অফিসে যেতে পারে। হ্যাঁ, মানে নিজেদের মানে কমফোর্ট জোন থেকে আর কি কি কি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কি একটু জায়গা যেটা হতে হবে সেটা একটু খোলামেলা বা একটু বড় সড়ো হতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেভাবে আমরা অ্যাপার্টমেন্ট গুলো পাই না, কারণ হচ্ছে এখন সব অ্যাপার্টমেন্ট গুলো ছোট ছোট। এটা একটা বলবো যে একটা আমাদের একটা প্রতিবন্ধকতা রয়েছে আমাদের এই ক্ষেত্রে। আরেকটি যে জিনিস, কেয়ার গিভাররা কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে যদি আপনি ট্রেনিং করিয়ে নেন কোনো জায়গা থেকে, সে 2-3 মাস করার পর আবার অন্য জায়গায় চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সরকারিভাবে বা আমরা যেহেতু সবকিছুর উপরেই আমাদের ট্রেনিং নেওয়া হয়, আমরা যদি কেয়ার গিভারকে সেই ট্রেনিংটা দিয়ে নিই, তাহলে মনে হয় আমরা ক্ষতিগ্রস্ত হব না যারা উদ্যোক্তা। আর এই ক্ষেত্রে হয় কি, আমরা যেমন অভিভাবকদের কাছ থেকে যে পরিমাণ টাকাটা নিই, সার্ভিস চার্জটা যেগুলো রাখি, তো কেয়ার গিভারের বেতন, তারপরে মনে করুন আমাদের ভাড়া দিতে হয়, রেন্ট, হ্যাঁ, গ্যাস, কারেন্ট বিল, সবকিছু আমাদের অনেক কিছু আছে। তো সবকিছু দেখে কিন্তু আমাদের এগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ আমি বলবো। অনেকে শুরু করার পরেও থেমে গিয়েছে, এবং 6 মাস পরে আমারও এক সময় মনে হয়েছিল যে এটা মনে হয় এখানে গড়ে উঠবে না। তো ফার্স্ট যখন একটা বাচ্চা এসেছিল, এটাও 2-3 মাস যখন কন্টিনিউ হয়েছিল আর কেউ আসেনি, তখন আমার এটা মনে হয়েছিল। কিন্তু এখন আর মনে হচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে 12-13 জন বেবি আছে, আমরা 4 জন চাইল্ড এডুকেটর আছি, কেয়ার গিভার আছে। তো আমার মনে হয় কি, উদ্যোক্তাদের মেইন যে টার্গেটটা হওয়া উচিত, থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। হবে। তো আপনার এই যে এত বড় যাত্রা, এত কিছু, এত দায়িত্ব, তো হচ্ছে আসলে আপনাকে হেল্প করেছে কে, মানে উৎসাহ দিয়েছে কে? আসলে আমার এত বড় যাত্রায় আমাকে হেল্প করেছে আমার নিজের মেন্টালিটি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমার নিজেকে অনেক শক্ত করে রাখতে হয়েছে, কারণ আমি জব যেখানে করেছি সেখানে আমার ভালো ইনকাম এসেছিল। তো আমার মা কখনো চাইতো না, হ্যাঁ, যে জবটা করো, বিজনেস করতে গেলে দেখবা টাকা কখনো কম বেশি, তুমি সংসার কিভাবে চালাবা, তোমার জবই ভালো, একটা সময় চলে আসতেছো, বাচ্চার দিকে কেয়ার করছো, বিজনেস এটা করার দরকার নেই, অনেক ঝামেলা, অনেকগুলো বাচ্চা। হ্যাঁ, এটা আমার মা আমাকে বলেছিল, এখনো কিন্তু সে বলে যে তুমি জবে ঢুকে যাও। মা তো হ্যাঁ, আসলে মা মায়ের আসলে, মন। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে আমি আমার ভালোবাসার জায়গাটা তৈরি করে নিয়েছি। আর আমি দেখেছি আমরা যে কোনো জব করি না কেন, সেটা আমরা ভালোবাসা থেকে করি না, আমাদের দায়বদ্ধতা থেকে করি। সেই ক্ষেত্রে কিছুদিন পরে বা কয়েক বছর পরে আর আমরা ভালো লাগে না কিন্তু কিন্তু করতে থাকি, বাধ্য হওয়ার জন্যই হয়ে, করি, মন থেকে হচ্ছে মন না। থেকে। কিন্তু যেহেতু আমার এখানে ভালো লাগা ভালোবাসা দুইটাই আছে, আমি বলবো যে এখান থেকে একসময় ভালো কিন্তু অনেক কিছু আসবে, হ্যাঁ, একটু কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে, একটু লেগে ধৈর্য থাকতে ধরে। হবে। তবে এই ক্ষেত্রে আমার ছোট বোন আমাকে খুব হেল্প করেছে, পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা খুব হেল্প সবাই করেছে, মিলেই help সবাই মিলে খুবই হেল্প করেছে। এবং অনেক উদ্যোক্তারা আছে, তারাও আমাকে খুব হেল্প করেছে। শোনার পরে বলেছে, না তুমি এমন কাজ করছো যেটা কেউ করে না সহজে, এটা এটা তো খুবই আসলে একটা সেবামূলক কাজ, এটা মানবিক খুবই কাজ। ভালো। আশা করি এটা অনেক দূর এগিয়ে যাবে এবং এটা চাহিদা দিন দিন বাড়বে, কমবে না। কারণ গৃহ পরিচালিকা দেখা যাচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে ঢুকে যাচ্ছে বা বিভিন্ন সেক্টরে এবং ঢুকে যাচ্ছে। আপনার এখানে যে বিশ্বস্ততার সাথে তারা বাচ্চা রাখতে পারছে, সেটা কিন্তু তারা তাদের গৃহ পরিচালিকার কাছে কিন্তু রাখতে পারছে না। এখানে অনেক ব্যাপার আছে, এবং আপনি যেভাবে হচ্ছে সার্ভিসটা দিচ্ছেন, সেবাটা দিচ্ছেন, সেভাবে তো তারা দিতে পারবে না।
আপু সবচেয়ে বড় কথা, আপনি যে বিজনেস করেন না কেন আপনাকে নিজে থাকতে হবে। নিজে লেগে সেই ক্ষেত্রে থাকতে অনেক ডে কেয়ার অনারকেও আমি বলবো যে আপনারা প্রতিষ্ঠানে নিজে থাকার ব্যবস্থা করবেন অবশ্যই। আমার কাছে মনে হয় যে কোনো কাজ না করুন, বসে থাকুন, পর্যবেক্ষণ করুন, হ্যাঁ দেখুন। সেটাও কিন্তু অনেক 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 কিছু। আপনি যখন থাকবেন না সবাই কিন্তু ফাঁকি দিতে যাবে, যত বিশ্বস্ত এটাই মানুষ হোক, হবে, এটাই স্বাভাবিক। যত বিশ্বস্ত মানুষ হোক। তো আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিষ্ঠানে সকাল 10টা থেকে 7টা পর্যন্ত আমি সেখানে থাকার, যে বাচ্চাদের সকালে নাস্তা থেকে শুরু করে বিকালে টিফিন টাইম পর্যন্ত যাতে কোনো অনিয়ম না হয় সবকিছু ব্যবস্থাপনা নিজের চোখে দেখে আমি থাকার চেষ্টা করি। আমার মনের মধ্যে একটা সন্তুষ্ট। আচ্ছা আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগলো? আপু আমার অনেক ভালো লেগেছে আপনার যে নারী সাফল্যর উদ্যোক্তাদের যে কথা অনুষ্ঠানে আমাকে এনেছেন। আপু এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এটার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা না, যারা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে তারাও কিন্তু তাদের কথাগুলো শেয়ার করছে। এর মাধ্যমে যারা অনেকে আসলে শুধু জব করতে চায়, উদ্যোক্তা হতে চায় না, আমার মনে হয় কি এই প্রোগ্রামের মাধ্যমে নতুন নতুন আরো উদ্যোক্তা তৈরি হবে, আরো নতুন নতুন সেক্টর তৈরি হবে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আমি সবাইকে এতটুকুই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার ডে কেয়ার এবং প্রি স্কুল নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু আমাদের প্রতি আস্থা রাখবেন, আমরা যাতে ভালো কাজ করছি আপনাদের জন্য। এবং অবশ্যই মনে করবেন না যে বাধ্য হয়ে আপনাদের সন্তানকে এখানে দিচ্ছেন, আপনারা সবসময় মনে করবেন আপনাদের ভালোবাসার একটি জায়গা থেকে আরেকটি ভালোবাসার জায়গা তাকে দিচ্ছেন, তাহলেই অবশ্যই আপনার সন্তান সুন্দর করে গড়ে উঠবে। বিভিন্ন ডে কেয়ার আপনারা অবশ্যই যে কোনো ডে কেয়ার আপনার বেবিকে দেওয়ার পূর্বে সবকিছু একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে হয় না আপনাদের মধ্যে কোনো ভয়ভীতি আশঙ্কা জন্মগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন এবং আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপু। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন এবং সেখানে কিন্তু আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে এবং আপনারা আপনাদের সিভি ইমেলে মেইল করে দিবেন এবং আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমরা চেষ্টা করি নারীদের সফলতাটা তুলে ধরতে, যেন অন্য নারীরা উৎসাহিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে তো আসবেই এবং নিজের জীবনকেও যেন আরো সফলভাবে পরিচালনা করতে পারে। তো দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।